সেক্স এফএকিউ সঙ্গে ডক্টর গোবিন্দ কে গুপ্তা। নমস্কার, দ্য হেলথি টকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। রিমা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আরো একটা নতুন এপিসোডের প্রত্যেককে স্বাগত জানালাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে বিভিন্ন রকমের যৌন সমস্যা, যেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু অনেকেই লোকসমাজে লোকচক্ষুর ভয়ে বা লজ্জায় কিন্তু বিষয়টাকে নিয়ে আলোচনা করতে চান না, নিজেদের সমস্যাগুলো শেয়ারও করতে চান না। তবে সেই সমস্যার সমাধান খুঁজতেই আজকে আমরা চলে এসেছি এবং আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সেক্সোলজিস্ট গোবিন্দ গুপ্তা। নমস্কার, স্বাগত আপনাকে দ্য হেলথি টকে। থ্যাংক ইউ। আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, প্রথমেই আমি যেটা বললাম যে বিষয়টা নিয়ে আমরা প্রত্যেকেই খুব লজ্জা পাই কথা বলতে, এবং এই যে যৌন সমস্যাগুলো রয়েছে এটা ছোট থেকে বড় অনেকেরই জানা দরকার। তো প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে, এখন অনেকেই অনেক অল্প বয়স থেকেই কিন্তু তারা ফিজিক্যালি অ্যাক্টিভ, এবং এই যে বিষয়টা ছিল মানে যে বিবাহের আগে থেকেই তারা সেক্স করছে। কিন্তু এখানে আরেকটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে সেফ সেক্স। কি কি বিষয় প্রত্যেকের মাথায় রাখা উচিত? সেফ সেক্সের দুটোই ফ্যাক্টরস। একটা হচ্ছে আপনার আনওয়ান্টেড প্রেগনেন্সি যেন না হয়, নাম্বার টু কোনো আনওয়ান্টেড ইনফেকশন যেন না আসে। সেফ সেক্স করতে গেলে কন্ডমস অবশ্যই ব্যবহার করবেন, বা সেক্স করতে গেলে কন্ডমসটা অবশ্যই। কন্ডমসের দুটো কারণ আছে, একটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের থেকে বাঁচবেন, নাম্বার টু নর্মাল ব্যাকটেরিয়াল ইনফেকশন বা নর্মাল ভেজাইনাল ফাঙ্গাল ইনফেকশন থেকেও বাঁচবেন। দুইজনই বাঁচবেন, বিকজ যোনির মধ্যে যদি কোনো কিছু ফাঙ্গাস থাকে তাহলে ওটা পুরুষের অঙ্গের মধ্যেও চলে যায়, ওইখানে থাকবে। থাকার পর যখন এক সপ্তাহ বা যখনই নেক্সট মিট হবে, আবার স্ত্রী যোনির মধ্যে ট্রান্সমিট হবে, আবার স্ত্রী থেকে নতুন কলোনি ভিতরে পুরুষ উপরে ভিতরে যাবে, আবার চলে আসবে। সো দিস বিকামস আ ব্যাডমিন্টন গেম, যেখানে ইনফেকশন বারে বারে হতে থাকছে। সো দিস ইজ সেকেন্ড প্রবলেম। আপনি হাইজিন মেনটেন করুন, সেফটি মেনটেন করুন। আমরা সাজেস্ট করি সবসময় একটা কন্ডম ব্যবহার। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পারি যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় একটা খুব বিশেষ কারণ, সেটা হচ্ছে অক্ষমতা, পুরুষদের অক্ষমতা। তো এটা থেকে এই বিষয়টা নিয়েই অনেকে কথা বলতেই চান না প্রথমত। তো প্রথমে জানবো যে বিষয়টা কি, অক্ষমতাটা কি, এবং এটার থেকে কিভাবে নিরাপদ মানে কি নিরাময় রয়েছে এটা? অক্ষমতা অনেক কারণে হয়, অনেক রকম হয়। প্রথম দেখুন, অক্ষমতায় প্রথম হচ্ছে আপনার সেক্সের ইচ্ছেটা চলে গেছে। নাম্বার টু, আপনার স্ত্রীর সাথে ভালো রিলেশন নেই। আপনি স্ত্রীর সাথে যখনই কথাবার্তা হয় একটা রাগারাগি বা উত্তেজিত পজিশনে চলে যান, বা স্ত্রীর সাথে কোনো মিটমাট হচ্ছে না, কোনো মেল হচ্ছে না। সো দ্যাট ইজ রিলেশনশিপ প্রবলেম। থার্ড হচ্ছে পুরুষদের মধ্যে এখন সেক্স হরমোনটা খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে, কারণ পুরুষ ছেলেদের মধ্যে উপরে দেখা যাচ্ছে কি স্ট্রেস এবং প্রেশার অনেক আছে। পড়াশোনাও ভালো করতে হবে, টপ করতে হবে, ভালো জবও নিতে হবে, মা বাবাকে দেখতে হবে, স্ত্রীকেও দেখতে হবে, ফ্যামিলি স্টার্ট করতে হবে, ঘর করতে হবে, অনেক কিছু। তো আউট অফ দিস প্রেশার, স্ট্রেস হরমোনের জন্যে টেস্টোস্টেরন লেভেলটা কমে যায়, প্রোল্যাক্টিন লেভেলগুলো বেড়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 30 বছরের ছেলে যার বিয়ে হয়েছে মাত্র 1.5 বছর, ওর মধ্যে সেক্স ইচ্ছে নেই। পরীক্ষা করে দেখা যাচ্ছে ও টেস্টোস্টেরন খুব কম, প্রোল্যাক্টিন খুব হাই, মানে স্ট্রেস। এবং there is a 50-year-old man, just testosterone is very high, নর্মাল, কিন্তু উনিও ক্ষমতা থেকে ভুগছেন, করতে পারছেন না। সো কারণ অনেকগুলো কারণ হয় অক্ষমতার জন্যে, কিন্তু যতটাই কারণই হোক, আমাদের কাছে এখন যে শকওয়েভ থেরাপি এসছে, আমাদের কাছে যে পিআরপি ইঞ্জেকশনের ট্রিটমেন্ট মেথড এসছে, আমাদের কাছে যে জিএফসি ট্রিটমেন্ট মেথড এসছে, সব দিক থেকে ভালো একটা কাজ হয়। সময় লাগতে পারে 3 মাস 4 মাস বা একটু বেশি, কিন্তু সাকসেসফুল রেজাল্টটা পাওয়া যায়।
একটু আগেই আপনি বলছিলেন যেটা যে এই সেক্সের থেকে অনিচ্ছা বা ইচ্ছে না হওয়া এটা অনেকটাই কিন্তু মেয়েদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আফটার ডেলিভারি বা প্রেগন্যান্সি হয়ে যাওয়ার পরে পরবর্তীকালে এই যে মেয়েদের মধ্যে এই যে অনিচ্ছাটা তৈরি হচ্ছে, এটা থেকে বেরোনোর কি উপায় রয়েছে? দেখুন, পোস্ট ডেলিভারি প্রথম 6 সপ্তাহ তো অত সেক্স ইচ্ছা আসে না কারো, বিকজ অফ দি হরমোনাল ডিসব্যালেন্স। তারপরে ব্রেস্ট ফিডিংয়ের সময় প্রোল্যাক্টিন লেভেলটা মেয়েদের বডি তো বেড়ে যায়, যার ফলে সেক্স ইচ্ছেটা কমে যায়। তাহলে আমরা দুটো যে ফর সেক্স রিস্টোরেশন এবং হেলথ রিস্টোরেশন, হেলথ যেন খারাপ না হয়, আমরা বলি আপনি 6 মাস ব্রেস্ট ফিডিং করুন, ওর চেয়ে বেশি করার দরকার নেই। কারণ আপনি তো জানেন 6 মাস পর অন্নপ্রাশন যে প্রসেসটা হয়, যেখানে মুখে ভাত খাওয়ানো হয়, তারপরে একটা বাচ্চা সলিড খাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। যখন সলিড খাওয়ার জন্য রেডি হচ্ছেন, তাহলে ওনাকে ব্রেস্ট ফিডিং অত দরকার হয় না। প্লিজ অ্যাভয়েড ব্রেস্ট ফিডিং ফ্রম দ্যাট পয়েন্ট অনওয়ার্ডস। তাহলে 1 নম্বর হচ্ছে আপনার এটা ঠিক হয়ে, মানে প্রোল্যাক্টিন নর্মাল লেভেলস খুব তাড়াতাড়ি নর্মালাইজ করবে। নাম্বার 2, আপনি একটা প্রপার একটা লাইফস্টাইলের মধ্যে, আগের মতন লাইফস্টাইলে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারবেন। বিকজ তোমাকে যদি বারে বারে ব্রেস্ট ফিডিং করাতে হয়, তাহলে কি হচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি ট্যাক্সিং ফর স্ট্যামিনা, হেলথ। সেই হিসাবে তোমাকে খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে কি হচ্ছে না, নিউট্রিশন আসছে কি আসছে না। খাওয়া দাওয়া ঠিক মতন বলতে গেলে আমরা কি বলি, আরও বেশি ভাত খাও, দ্যাট ইজ এ রং কনসেপ্ট। আপনি বেশি দুধ করে খান, তোমাকে দুধ খাওয়াতে হবে, নো, রং কনসেপশন। খাওয়া দাওয়ার মধ্যে হচ্ছে, আর ইউ গেটিং ইনাফ জিঙ্ক, আর ইউ গেটিং ইনাফ ম্যাগনেশিয়াম, are you getting enough omega-3 acids, are you getting enough glutathione, or are you getting enough vitamins, but enough of minerals, but enough of protein? या তুমি বেশি ফ্যাট খেয়ে যাচ্ছ, या বেশি কার্বোহাইড্রেট খেয়ে যাচ্ছ, তাহলে তোমাকে ফ্যাট ডাউন করো। ফ্যাট আর কার্বোহাইড্রেটস কাট আউট করে প্রোটিন অ্যাড করবেন, প্রোটিনের সাথে নিউট্রিশিয়াস, মানে যেখানে আপনি ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিনস পাবেন, এ বি সি ডি পাবেন, যেখানে আপ টু ভিটামিন কে পর্যন্ত পাওয়া যায়, সেরকম ফুড চুজ করতে হবে। তাহলে একটা খুবই প্রচুর একটা ব্যালেন্স ডায়েট রাখতে হবে। তো এই ব্যালেন্স ডায়েট আমরা তো যেহেতু সবাই পায় না, বা ইটস নট ইজি টু গো ফর এ ব্যালেন্স ডায়েট, কারণ ব্যালেন্স ডায়েট কার কোন মহিলার প্রতি কী ব্যালেন্সড হচ্ছে সেটার জন্য স্পেশালাইজড নিউট্রিশনস দরকার, যেগুলো আমরা সবসময় নর্মাল কমন ম্যান পাই না। আমরা বলি 6 মাস করুন, ইনাফ ইমিউনিটি দিকে আপনার বাচ্চা সেফ, আপনিও সেফ, এবং বেশি ব্রেস্ট ফিডিং করলে আপনার শরীরটা খারাপ হবে, বাচ্চার ডেভেলপমেন্টও আটকে যেতে পারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কোনো একজন পুরুষ ধরুন সেক্সুয়ালি অ্যাক্টিভ ভীষণভাবে, কিন্তু একজন নারী বা একজন পার্টনারের সঙ্গে তিনি বেশি দিন কন্টিনিউ করতে পারছে না, তার সেই আসক্তিটা চলে যাচ্ছে, বারংবার সে তার পার্টনার চেঞ্জ করছে, এটা কেন হয়? এটার কি কোনো রকম মানে খারাপ দিক রয়েছে, মানে এটা কি কোনো অসুখ? এটা একটা অসুখও হয়, কতগুলো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার্সে আমরা দেখেছি এই ফ্যাক্টার্সটা। এইরকম সাইকিয়াট্রিক আছে সেটা খুব তাড়াতাড়ি পার্টনার উপর সন্দেহ করতে শুরু করে দেয়। খুব বেশি সন্দেহ করাটা কিন্তু সাইকিয়াট্রিক প্রবলেম, অনেকেই জানে না কথাটা। তাহলে ওনার স্ত্রীর প্রতি সন্দেহটা বেশি চলে আসছে। নাম্বার 2, উনি রিলেশনশিপ তৈরি করতে জানেন না, দ্যাট ইজ ডেফিনেটলি উনি কোনো স্ত্রীর সাথে বা কোনো লোকের সাথে রিলেশনশিপই রাখতে পারেন না। নাম্বার 2, 3, উনি বলছেন ওই মেয়ের কাছে বা অন্য স্ত্রীর কাছে গেলে আমি বেশি উত্তেজিত হচ্ছি, কিন্তু বারবার গেলে তো উত্তেজিত না হবে না। আপনি নিজে জানেন না আপনি কি করে উত্তেজিত হন, খালি একটা সুন্দর মুখটা দেখলেই উত্তেজনা হয় না, ব্যবহারটা একটা বড় কথা। সুতরাং আপনাকে বুঝতে হবে কি দেখলে, কি জানলে, কি টাচ করলে, কি কথা শুনলে আমার উত্তেজনা আসবে। উত্তেজনা খালি চোখে হয় না, উত্তেজনা কান থেকেও আসে, মুখ থেকেও আসে, এবং টাচিং হাত থেকেও আসে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, এটা কি? অনেক রকম লোক অনেকবার
সেক্স ওয়ার্কার্স কাছে সেক্স করেন উইদাউট প্রোটেকশন, তাহলে আমরা সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন দেখি, সেটা হচ্ছে গোনোরিয়া। কারণ যে সেক্স ওয়ার্কার আছে সেটা তো একদিনে 4-5 লোকের সাথে মিলছে, তাহলে অবভিয়াসলি ওনার জনের মধ্যে কোনো ইনফেকশন থাকবেই থাকবে, তো ইনফেকশন আপনিও ধরে নেবেন, তাহলে আপনার গোনোরিয়া হয়ে যেতে পারে। তারপরে সিফিলিস আর একটা প্রবলেম, হারপিস একটা প্রবলেম, এইডস বা HIV নাম তো আমরা সবাই শুনেছি, সেটা আর একটা প্রবলেম হয়। তাছাড়া শ্যাঙ্ক্রয়েড বলে একটা প্রবলেম হচ্ছে, তারপরে ফাঙ্গাল ইনফেকশনও চলে আসতে পারে। তাহলে এইগুলোকে আমরা বলি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, যেটা প্রিভেনশন দরকার। এবং যদি আপনি বুঝেন কি আমার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হতে পারে বা হচ্ছে, আপনি সরাসরি ডাক্তারের কাছে গিয়ে টেস্টগুলো করান, ওষুধগুলো খান, সুস্থ থাকুন। আরেকটা বিষয় সেটা হচ্ছে একদম শেষেই চলে এসেছি আমরা, দীর্ঘ সুখী দাম্পত্য জীবনের জন্য টিনেজার বয়স থেকে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? দীর্ঘ দাম্পত্য জীবন 3 থেকে মাথা রাখার প্রথম হচ্ছে ফিটনেস। আপনার শরীরটা যদি ফিট না থাকে তাহলে দেখুন আপনি হেলথও মেনটেন করতে পারবেন না, সেক্সুয়াল পাওয়ারটা তো মেনটেন করার প্রশ্নই হচ্ছে না। তাহলে আপনি টিনে যদি হয়ে যান আর আপনি যদি ভালো লং হ্যাপি ম্যারিড লাইফ চান, ফার্স্ট থিং ফার্স্ট, আপনি প্রত্যেক দিন রেগুলার মিনিমাম কম থেকে কম 30 মিনিট এক্সারসাইজ করবেন। সে যোগ হোক, যে জিমের মধ্যে হোক, খেলাধুলার মধ্যে হোক, কিন্তু ইন্টেন্স এক্সারসাইজটা দরকার। তাহলে 30 মিনিটস অফ ইন্টেন্স এক্সারসাইজ ইজ রিকোয়ার্ড ফ্রম ইয়োর টিনেজ। আর এই হ্যাবিটটা ছাড়াও একদম উচিত না, প্রথম। নাম্বার 2, আপনাকে একটা জিনিসটা শিখতে হবে, সেটাকে আমরা বলি মেডিটেশন। মেডিটেশন মানে আমার মন তো খুব চঞ্চল, সবারই মন খুব চঞ্চল থাকে, সব সময় কিছু না কিছু একটা ভেবে যাচ্ছে। আপনি চুপচাপ বসে আছেন, বাসে যাচ্ছেন, কিছু করছেন, কিছু ভাবনা চিন্তা কিন্তু মনের মধ্যে ফিল্মের মতন চলতে থাকছে। এই ভাবনা চিন্তা যে ফিল্মের মধ্যে চলছে, দ্যাট ইজ ড্যামেজিং ইয়োর মেমোরি, স্মৃতিশক্তি কমজোর করে দেয়। একটা কথা বারে বারে চিন্তা করলে দেখবেন আপনার ভিজুয়ালাইজেশন বা ইমাজিনেশন বা স্মৃতিশক্তি বা হায়ার যে সেলফগুলো হয়, মানে সেরিব্রাল ব্রেনের ফাংশনগুলো কমে যাচ্ছে। তাহলে অন্তত আপনাকে বুঝতে হবে আমি মনকে 2 মিনিট 3 মিনিট কী করে চুপ করাতে পারি, যেটাতে কোনো জিনিসও চিন্তা করতে পারবে না বা একদম করবে না। তো এই যে টেকনিক প্রথম থেকে যত ছোট বয়স থেকে ও প্র্যাকটিস করবে, তত বড় হতে হতে ইজি হয়ে যায়। তাহলে যখন বড় বয়সে যখন ইজি হয়ে যাবে, তখন যখন ওনার ওপরে পরিবারের চাপ পড়বে পুরোপুরি, উনি আরামে নিতে পারবেন। কারণ মনটা যদি সবসময় একটা খেয়ালের মধ্যে থাকে, তাহলে চাপটা বেশি মনে হয়। মনটা যদি 2-3 মিনিটও যদি একদম চুপচাপ করে দিতে পারেন, স্টপ করতে রাখতে পারেন, সুবিধা অনেক। থার্ড হচ্ছে আপনাকে পড়াশোনার মধ্যে খেয়াল রাখতে হবে, ইউ ক্যানট অ্যালাউ ইউরসেলফ টু গো ব্যাড। ফোর্থ হচ্ছে পড়াশোনা ইজ নট অলসো সাফিসিয়েন্ট, আপনাকে কিছু হবিসগুলো তৈরি করতে হবে। লাইক আপনি যদি আঁকেন, সিরিয়াসলি হবিটা নেবেন, বা আপনি যদি কোনো ইলেকট্রনিক্স কিছু প্রজেক্ট করতে পারেন, বা কিছু করুন যেটাতে আপনার হ্যান্ডস আর ইনভলভ। পড়াশোনাতে হ্যান্ডস আর নট ইনভলভ, কিন্তু হবি করতে গেলে, স্কিল করতে গেলে হ্যান্ডস আর ইনভলভ। আপনাকে আপনার হাত দুটো 10টা আঙ্গুলকে ইনভলভমেন্টের মধ্যে রাখবেন টিনেজ থেকে। এই 3-4টা জিনিস করুন, তাহলে দেখবেন আপনি যখন বড় হবে সুন্দর একটা আপনার পার্সোনালিটি হয়ে যাবে, মাল্টি ডাইমেনশনাল পার্সোনালিটি হয়ে যাবে, আপনার রিলেশনশিপ করতে সুবিধা হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার দর্শকদেরকে যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন এবং এই বিষয়টা নিয়ে আমরা আজকের আলোচনা করলাম। এবং এই সংক্রান্ত আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্ন অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে করবেন এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা পরবর্তী এপিসোডে আবারও আসবো। এবং এই বিষয়গুলোকে নিয়ে লজ্জা না পেয়ে, বিষয়গুলোকে নিয়ে অর্থাৎ যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। আজকের মতন এখানে শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।